বেশ, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের 2025-26 মৌসুমের একটা রীতিমতো চোখ ধাঁধালো আর্থিক মাইলফলক নিয়ে আমরা আলোচনা করব। বিশ্ব ফুটবলের লস ব্লাঙ্কোসরা এমন এক নতুন ইতিহাস তৈরি করেছে যা পুরো ক্রীড়া জগতে আগে কখনো দেখা যায়নি। কিভাবে একটা ফুটবল ক্লাব শুধু মাঠের খেলায় নয়, বরং অর্থনীতির কঠিন ময়দানেও এতটা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে, আজ আমরা মূলত সেই চমৎকার মাস্টার প্ল্যানটাই উন্মোচন করব। $1.288 বিলিয়ন। অঙ্কটা একবার ভাবলে সত্যিই চমকে যেতে হয়। এটাই হলো রিয়াল মাদ্রিদের বার্ষিক রাজস্ব আয়। তবে এখানে সবচেয়ে বড় চমকটা কিন্তু আয়ের এই বিশাল অঙ্কে নয়। আসল বিষয়টা হলো বিশ্বের প্রথম কোনো স্পোর্টস ক্লাব হিসেবে তারা এই অকল্পনীয় মাইল ফলকটা ছুঁয়েছে, সেটাও আবার দলের কোনো তারকা খেলোয়াড় বিক্রি না করেই। বর্তমান ফুটবল বিশ্বে যেখানে বেশিরভাগ ক্লাব তাদের ব্যালেন্স শিট ঠিক রাখতে বাধ্য হয়ে শীর্ষ খেলোয়াড়দের বেচে দেয়, সেখানে রিয়াল মাদ্রিদ শুধু নিজেদের ব্যবসায়িক বুদ্ধির জোরে এমন একটা জায়গায় পৌঁছেছে। এটা সত্যি একটা অভাবনীয় ঘটনা। আর হ্যাঁ, আগের বছরের তুলনায় এই আয় কিন্তু 3.1% বেড়েছে। এখন হঠাৎ করে শুনে মনে হতে পারে এটা বুঝি কোনো লটারি জেতার মতো ব্যাপার, কিন্তু একদমই তা নয়। বরং এটা অত্যন্ত সুপরিকল্পিত আর ধীরস্থির একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির ফসল। বছরের পর বছর ধরে আয়ের এই যে ঊর্ধ্বমুখী গ্রাফ, এটা আসলে প্রমাণ করে যে ক্লাবের ম্যানেজমেন্ট খুব নিখুঁত একটা ব্যবসায়িক মডেল দাঁড় করিয়েছে, যা একটু একটু করে তাদের আয়ের পরিধিকে আরও বড় করছে। এখন বর্তমান ফুটবল দুনিয়ার একটা রূঢ় বাস্তবের দিকে যদি আমরা তাকাই, তাহলে দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পাব। একদিকে আছে রিয়াল মাদ্রিদের এই পুরোপুরি স্বনির্ভর আর অত্যন্ত লাভজনক একটা মডেল, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের মতো দলগুলোর দিকে তাকালে দেখা যায় অনেক ক্ষেত্রেই তারা বিপুল ঋণের জালে আটকে আছে। কোটি কোটি টাকা খরচ করে হয়তো তারকা খেলোয়াড় কিনে আনা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে যদি টেকসই কোনো আয়ের উৎস না থাকে, তাহলে অনেক বড় ক্লাবকেই এই কঠিন বাস্তবতার মুখে পড়তে হয়। আর ঠিক এখানেই রিয়াল মাদ্রিদের আর্থিক দূরদর্শিতা বাকি সবার চেয়ে একদম আলাদা। তো চলুন এবার একটু গভীরে গিয়ে ভেতরের সংখ্যাগুলো বিশ্লেষণ করে দেখা যাক। সব খরচ টরচ আর কর মেটানোর পর একদম ছাকা নিট মুনাফার কথা বললে সেটা হলো $29 মিলিয়ন। এছাড়াও সম্পদের অবচয় বা অ্যামর্টাইজেশন বাদ দেওয়ার আগেই তাদের অপারেটিং প্রফিট দাঁড়িয়েছে $326 মিলিয়ন। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তাদের মোট নিট ইকুইটি, যা $709 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে যে এটা স্রেফ খাতায় কলমে বিপুল পরিমাণ গ্রস ইনকাম নয়, বরং আর্থিকভাবে এটা অসম্ভব স্থিতিশীল আর লাভজনক একটা অপারেশন। টানা ২৬টা মৌসুম। হ্যাঁ, টানা ২৬ মৌসুম ধরে লাভজনক থাকার এই রেকর্ডটাই সম্ভবত পুরো ফিনান্সিয়াল রিপোর্টের সবচেয়ে শক্তিশালী বার্তা। ফুটবলের মতো একটা ভীষণ অনিশ্চিত আর খরচে জগতে, যেখানে এক মৌসুমে ট্রফি না জিতলে পরের মৌসুমে আয়ে বিশাল ধস নামে, সেখানে ২.৫ দশকেরও বেশি সময় ধরে লাভের মুখ দেখাটা আক্ষরিক অর্থে অতুলনীয়। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই সাফল্য কোনো সাময়িক বিষয় নয়, বরং এটা তাদের দীর্ঘমেয়াদী একটা কৌশলেরই অংশ। এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে প্রথম চাবিকাঠিটা আসলে কি? সেটা হলো সান্তিয়াগো বার্নাবিউ, যেটা এখন রীতিমতো একটা রেভিনিউ ইঞ্জিন। $1.6 বিলিয়ন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ফুটবল ইতিহাসের অন্যতম বড় একটা ঝুঁকি বা বিনিয়োগের পরিমাণ। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ সান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামকে একদম খোলস পাল্টে আধুনিক করার জন্য এই বিপুল পরিমাণ টাকা ঢালার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতে অনেকেই কিন্তু এটা নিয়ে ভ্রু কুঁচকেছিলেন, তবে পেরেজের ভিশন ছিল স্টেডিয়ামটাকে বিশ্বের অন্যতম সেরা একটা বহুমুখী ভেন্যুতে পরিণত করা। এটা ছিল প্রচণ্ড হিসেবি সিদ্ধান্ত। ব্যাপারটা হলো, আধুনিক এই সময়ে একটা স্টেডিয়াম তো আর বছরে শুধু ৩০-৪০ দিন ম্যাচ আয়োজনের জন্য পড়ে থাকতে পারে না, তাই না? আর এটাই ছিল সেই বিশাল বিনিয়োগের মূল লক্ষ্য। বার্নাবিউ এখন আর শুধু ফুটবলের জায়গা নেই, বরং এটা এখন 365 দিনের একটা জমজমাট কমার্শিয়াল হাব। সারা বছর ধরে এখানে টেলর সুইফটের মতো তারকাদের বড় বড় কনসার্ট, কর্পোরেট ইভেন্ট আর নানা ধরনের বাণিজ্যিক মেলা চলছে। মাঠে যখন ফুটবল গড়াচ্ছে না, তখনও এই স্টেডিয়ামটা নিঃশব্দে ক্লাবের কোষাগারে টাকা জমা করেই চলেছে।
আর সেই বিশাল বিনিয়োগের ফলটা কি দাঁড়ালো? স্টেডিয়ামের আধুনিকায়নের পর সেখান থেকে আয় এক ধাক্কায় 11% বেড়ে প্রায় $413 মিলিয়ন গিয়ে ঠেকেছে। মানে $1.6 বিলিয়ন সেই বিশাল অবকাঠামোগত বিনিয়োগ যে কতটা সঠিক ছিল তার প্রমাণ ইতোমধ্যেই হাতে হাতে মিলতে শুরু করেছে। এই স্ট্র্যাটেজিটা রীতিমতো ম্যাজিকের মতো কাজ করছে। তবে আয়ের দ্বিতীয় আর সবচেয়ে বড় স্তম্ভটা হল তাদের গ্লোবাল মার্কেটিং এবং স্পন্সরশিপ। এই তুলনামূলক চিত্রটা একটু খেয়াল করলেই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্টেডিয়াম থেকে আসা $413 মিলিয়ন নিঃসন্দেহ অনেক বড় একটা অঙ্ক, কিন্তু আয়ের সবচেয়ে বড় স্লাইসটা দখল করে আছে মার্কেটিং খাত, যেখান থেকে আয় এসেছে প্রায় $613 মিলিয়ন। একটা স্টেডিয়াম তো শুধু মাদ্রিদ শহরেই বসে আছে, কিন্তু ক্লাবের ব্র্যান্ডিংয়ের পরিধিটা তো গোটা বিশ্বজুড়ে। আর মার্কেটিং ডিপার্টমেন্টের এই অভাবনীয় সাফল্যই মূলত রিয়াল মাদ্রিদকে আর্থিকভাবে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদ ব্র্যান্ডের যে বিশাল ক্রেজ, সেটার উপর ভর করেই বড় বড় বৈশ্বিক চুক্তির নবায়ন আর একের পর এক নতুন স্পন্সরশিপ আসছে। নামে দামে কোম্পানিগুলো তাদের সাথে যুক্ত হওয়ার জন্য রীতিমতো লাইন দিয়ে থাকে। আর এই বিশাল গ্লোবাল ডিলগুলো নিশ্চিত হওয়ার কারণেই ক্লাবের হাতে সবসময় পর্যাপ্ত ক্যাশ থাকে, যার ফলে নতুন প্লেয়ার কেনার জন্য বা ক্লাবের ব্যালেন্স ঠিক রাখার জন্য তাদেরকে কখনো দলের সেরা তারকাদের বেছে দেওয়ার কথা ভাবতেই হয় না। সব মিলিয়ে ফ্লোরেন্টিনো পেরেজের এই পুরো মাস্টার প্ল্যানটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি ফুটবলের ভবিষ্যতের একটা নতুন ব্লুপ্রিন্ট? আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাই রেখে যেতে চাই। রিয়াল মাদ্রিদ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্লেয়ার কেনাবেচার বাজারের ওপর পুরোপুরি নির্ভর না করেও $1.288 বিলিয়ন একটা আস্ত অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব। তাদের আধুনিক স্টেডিয়াম, দুর্দান্ত মার্কেটিং আর চরম আর্থিক শৃঙ্খলায় আজ তাদের এই চূড়ায় নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ফুটবল বিশ্বে যেখানে প্রতিটি দলই সাফল্যের জন্য মরিয়া, সেখানে অন্য কোনো ক্লাব কি আদৌ রিয়াল মাদ্রিদের এই স্বনির্ভর ব্লুপ্রিন্টটা সফলভাবে কপি করতে পারবে, নাকি লস ব্লাঙ্কোসরা ভবিষ্যতেও এই আর্থিক সাম্রাজ্যের সিংহাসনে একাই রাজত্ব করে যাবে? এই চিন্তার খোরাকটা রেখেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। দারুণ